শোনা যায় ধর্মেন্দ্র নাকি তার ঘনিষ্ঠ মহলে প্রায় কাঁদতেন যে বিজেপি আমায় কোথায় ফাঁসিয়ে দিল, এমপি হয়ে আমি ফেঁসে গেছি। আর বাপেরই বেটা হচ্ছেন সানি দেওল। 5 বছর ছিলেন, একটি প্রশ্ন তোলেননি, একটি ডিবেটে অংশ নেননি। আর আছে অজস্র আয়ারাম গয়ারামদের দল, টিকিট না পেলে বা হেরে গেলে সঙ্গে সঙ্গে রাজনীতি থেকে এরা উধাও। গরিবের দুঃখ দুর্দশা, দেশের উপকার করার জন্য এরা নাকি এসছিলেন, কিন্তু এদের আর টিকিট হদিশও পাওয়া যায় না। এই তামাশা চলছে, চলবে ভারতীয় পলিটিক্সে। প্রথমে আসি ধর্মেন্দ্র হিম্যান। রাজস্থানের জাট অধ্যুষিত অঞ্চল থেকে বিজেপি ওনাকে জিতিয়ে এমপি করেছিল, কিন্তু উনি তো পলিটিক্যাল মাইন্ডেড লোক ছিলেন না। বিষমাও জলে পড়লেন, প্রায় নাকি ঘনিষ্ঠ মহলে কাঁদতেন বিজেপি আমায় কোথায় ফাঁসিয়ে দিল। 5 বছর পার হতে হাঁপ ছেড়ে উনি বেঁচেছিলেন। আর সেই বাপেরই বেটা হচ্ছেন সানি দেওল। 5 বছর উনিও এমপি ছিলেন গুরুদাসপুর থেকে, একটি ডিবেটে অংশ নেননি, একটি প্রশ্নও তোলেননি, এবং 10%-এরও নিচে ছিল তার উপস্থিতির হার। লোকসভার সেক্রেটারিয়েট থেকে ওনাকে চিঠি লিখে জানতে চাওয়া হয় যে কোনো প্রশ্ন আছে কিনা উনি লিখে জানাতে পারেন। সেই চিঠিরও কোনো জবাব দেননি। এই লোকেদের জনপ্রতিনিধি করে কার কী লাভ হয় বলতে পারেন? আপনারাই বলুন। ছোটে মিয়া গোবিন্দা কংগ্রেস টিকিটে 20 বছর আগে হয়েছিলেন এমপি, এবার আবার নামছেন শিবসেনার টিকিটে নতুন অবতারে। দেখা যাক। এরপরে আসছি রেখা এবং সচিন তেন্ডুলকার। দুজনকে রাজ্যসভার সাম্মানিক সদস্যপদ দেওয়া হয়, কিন্তু দেখা গেল এদের পার্লামেন্টের জন্য কোনো সময় নেই, বাকি সব কাজের জন্য এদের সময় রয়েছে। ফিল্মি পার্টি, বিদেশ ঘোরা, বিজ্ঞাপন শুটিং, সব কাজে এদের সময় রয়েছে। সচিনকে সেই সময় আইপিএল, ইন্ডিয়ান সকার লিগ, কাবাডি লিগ সব জায়গাতে দেখা গেছে। কোথাও কমেন্ট্রি করছেন, কোথাও খেলা দেখছেন, কোথাও উদ্বোধনী অনুষ্ঠানে নাচ গানে অংশ নিচ্ছেন। শুধু পার্লামেন্টে যাওয়ার তার সময় নেই, ইভেন দিল্লিতে থাকলেও। দুজনের বিরুদ্ধেই সংসদে তীব্র ক্ষোভ দেখান সদস্যরা। ভুল বুঝতে পেরে সচিন অবশ্য নিজেকে রেকটিফাই করেন, এরপরে রেগুলার ডিবেটে অংশ নেন, কিছু প্রশ্ন তোলেন, পার্লামেন্টে আসতে শুরু করেন, যা হোক করে একটা মেকআপ দেন। রেখা সেটুকুও করেননি। আর কিছু একদল আছে টিকিট প্রত্যাশী, কখনো বিজেপি, কখনো কংগ্রেস, কখনো শিবসেনা, কখনো অন্য কোনো দল। সব জায়গায় টিকিট খুঁজে বেড়ান, যেখানে টিকিট পাবেন সেখানেই দাঁড়িয়ে পড়বেন। আর একদল আছে টিকিট না পেলে সঙ্গে সঙ্গে বাই বাই পলিটিক্স। এরপর আসছি যারা দীর্ঘদিন ধরে সংসদে রয়েছেন, রাজনীতি করছেন, তাদের কথায়। প্রথমে আসছি ড্রিম গার্ল হেমা মালিনী। 25 বছর ধরে উনি বিজেপিতে রয়েছেন, দীর্ঘদিনের সাংসদ, জিতে আসছেন। জনগণ ভোট দিচ্ছে তাকে। মথুরায় যে বিশাল কিছু উন্নতি হয়েছে এমন নয়, কিছু উন্নতি হয়েছে, কিছু রয়েও গেছে, কিন্তু জনগণ তাকে চায়। এখন তার গ্ল্যামারের জন্যই হোক, যেভাবেই হোক, তিনি কিন্তু ভোট পাচ্ছেন, জিতে আসছেন, দ্যাটস অল। নেক্সট সুপারস্টার বিনোদ খান্না। 4বারের সংসদ ছিলেন, গুরুদাসপুর থেকে উনি জিতেছিলেন 4বার, এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মতো হাইফাই দপ্তরের উনি রাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। বলিউড হিরোদের মধ্যে বলা যেতে পারে সবচাইতে সফল কিন্তু বিনোদ খান্নাই। এবং রেগুলার উনি পার্লামেন্টে আসতেন, ডিবেটে অংশ নিয়েছেন, প্রশ্ন তুলেছেন। সফল পলিটিক্যাল ক্যারিয়ারই ছিল বলতে হবে বিনোদ খান্নার। হেরেছেন কিন্তু পলিটিক্স ছাড়েননি।
জয়াপ্রদা এবং শত্রুঘ্ন সিনহা এরাও দীর্ঘদিন পলিটিক্সে আছেন। শত্রুঘ্ন বারবার নিজের দল বদলেছেন, হেরেছেন, দল বদলেছেন, জয়াপ্রদাও তাই। এর বেশি কিছু বলার নেই, টিকে আছেন, ব্যাস, দ্যাটস অল। এর বাইরেও রয়ে গেলেন অনেকে, বাট নাথিং রিমার্কেবল। আছেন, ব্যাস এইটুকুই। এখন দুটি প্রশ্ন এই ভিডিওতে আমি করব, যে গ্ল্যামার জগতের সঙ্গে এই পলিটিক্সের এত মাখামাখিটা কিসের? ভোট এলে এদের মধ্যে এত নেক্সাস হয়ে ওঠে কেন? নাম্বার টু, এরা যদি আসেনও 90% এদের ফেলিয়ার কেন? পলিটিক্সে এসে এরা নির্মমভাবে ফেলিয়ার হন, এটা কেন? এখন প্রথমে একটা জিনিস দেখি, মাখামাখি কেন এদের সঙ্গে। এখন পলিটিক্স আর গ্ল্যামার জগৎ দুজনেরই দুজনকে লাগবে, এরা একে অন্যের পরিপূরক। এটা একটা উইন উইন সিচুয়েশন দুজনের কাছে। কীরকম এক্সপ্লেন করি। নাম্বার ওয়ান, ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ পলিটিক্যাল পার্টি। যে কোনো পলিটিক্যাল পার্টি হোক, যে কোনো পলিটিক্যাল পার্টি, সব জায়গায় তার সংগঠন সমান শক্তিশালী হয় না। অনেক জায়গায় আছে এখানে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, উপযুক্ত নেতা নেই, দুর্বলতা আছে সংগঠনের মধ্যে। সেইখানে যদি এদেরকে দাঁড় করিয়ে দেওয়া যায়, তাহলে এই সব ফাটলগুলো কিন্তু ঢাকা পড়ে যায়। গোষ্ঠীদ্বন্দ্ব বলে সবাই এক জায়গায় এককাট্টা হয়, ভোটটা এক জায়গায় কনসলিডেট হয়। এমনকি বিপক্ষ দল থেকেও কিছু ভোট এরা ছিনিয়ে আনতে পারে, কারণ সেখানে তো এদের ফ্যান ফলোয়ার্স আছে। এটা একটা বড় অ্যাডভান্টেজ। আরেকটা, এদের জন্য প্রচারে বেশি খরচা করতে হয় না, এরা নোন ফেস। ঘরে ঘরে লোক এদের চেনে, ফ্যান ফলোয়ার্স আছে, এদের দেখার জন্য এক ঝলক, এদের কথা শোনার জন্য লোকে রাস্তায় বেরোয়। সুতরাং অনেকটা এগিয়ে থেকেই এরা অভিযান শুরু করে, এটা একটা বড় অ্যাডভান্টেজ। এই জন্য পলিটিক্যাল পার্টি এদের দ্বারস্থ হয়। আর নাম্বার টু, এদের অ্যাডভান্টেজটা কি? প্রথমত এক হচ্ছে যে এমপি হতে পারবো, লাইমলাইটে থাকতে পারবো। এরা ক্ষমতা চায় সবসময়, লাইমলাইটে ফোকাসে থাকতে পারবো। সেই কাজটা পরবর্তী 5 বছরের জন্য সুষ্ঠু সমাধান হবে যদি জিততে পারি। নাম্বার টু, আবার এমপি হওয়ার অনেক সুযোগ সুবিধা আছে, সেটা এমপি থাকার সময়, এমপি থাকার পরেও আজীবন, সেইগুলো তো আছেই অ্যাডেড অ্যাডভান্টেজ। আবার একটা কথা শোনা যায়, নিন্দুকেরা বলে থাকেন, বিপক্ষ পার্টি অনেক সময় অভিযোগ করে, যে পলিটিক্যাল পার্টিগুলো নাকি বড় বড় স্টারদের দাঁড় করাবার জন্য নাকি আবার বিশাল পরিমাণ অর্থ অফার দিয়ে থাকে, বা অন্য কোনো বাণিজ্যিক সুযোগ সুবিধা। এটা শোনা কথা, সত্যি জানা যায় না। যদি সত্যি হয়, এটা একটা বিশাল বড় তাদের পাওনা। যদি নাও হয়, তাহলেও আগের সুবিধাগুলো তো আছেই। এই হচ্ছে দুজনের উইন উইন সিচুয়েশন। এই জন্য একে অন্যকে দরকার হয়ে পড়ে। সেই জন্য কখনো এরা আসে পলিটিক্যাল পার্টির কাছে টিকিট প্রত্যাশী হয়ে, আর কখনো পলিটিক্যাল পার্টি এদের কাছে যায় দাঁড় করাতে চেয়ে। এবার আসছি নাম্বার টু, এরা ফেলিয়ার কেন? এখানে দুটো পয়েন্ট আছে, যে সাউথের যে পলিটিক্স সেটা কিন্তু এন্টায়ারলি ডিফারেন্ট। সাউথে যারা গ্ল্যামার জগৎ থেকে পলিটিক্সে এসছেন তারা কিন্তু চূড়ান্ত সফল। আপনি জয়ললিতা দেখুন, রামচন্দ্রন, এন.টি. রামারাও, করুণানিধি, প্রত্যেকে চূড়ান্ত সফল। নিজের দল বানিয়েছেন, একাধিকবার মুখ্যমন্ত্রী হয়েছেন, নিজ নিজ রাজ্যে এরা আইকন হিসাবে পূজিত হতেন। লাখে নয়, কোটিতে এদের ফ্যান ফলোয়ার্স থাকতো। নিজের রাজ্যে তো বটেই, ন্যাশনাল পলিটিক্সেও এর একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতেন। কিন্তু বাকি যে পার্ট আছে দেশের, সাউথটাকে যদি বাদ দিই, সেখানে গ্ল্যামার জগতের লোকজন এদের 1000 মাইলের মধ্যেও আসে না, শুধুমাত্র গ্ল্যামার পিস হয়েই রয়ে গেছেন। এটা কারণ হচ্ছে এরা কিন্তু কোনো প্রিপারেশন ছাড়াই কিন্তু এরা ঝাঁপিয়ে পড়েন পলিটিক্সে। হঠাৎ একদিন খেয়াল হলো যে ফিল্মি ক্যারিয়ার তো শেষ, এবার যাই একটু পলিটিক্সটা করে আসি, সেজে গুজে কোনো পার্টির দরবারে চলে গেলেন। তো এইভাবে তো কোনো একটা প্রফেশন হয় না। যে কোনো প্রফেশনে ঢুকতে হলে তার একটা মেন্টাল প্রিপারেশন দরকার হয়, কিছুটা স্টাডি করার দরকার হয়। সেই জিনিসটা এদের মধ্যে কিন্তু নেয়। এরা ভাবেন যে ওই একটু হাত পা নেড়ে মুচকি হেসে ডায়ালগ বললেই কেল্লা ফতে, আমি ভোট পেয়ে যাব, আমি জিতে যাব, হয়তো জিতেও যান, কিন্তু সেটাতে পলিটিক্স করা বলে না। এরা ফেলিয়ার হয়ে যান 2-4 বছরের মধ্যে। যদি সত্যি করে পলিটিক্স করতে এরা আগ্রহী হতেন, তাহলে অন্তত 1 বছর আগে থেকে একটা মেন্টাল প্রিপারেশন, একটা স্টাডির প্রয়োজন হয়। যে দেশের পলিটিক্স, যে পার্টিটা আমি করতে চাইছি তার সম্পর্কে জানা, ইন্টারন্যাশনাল পলিটিক্স কিছুটা ইকোনমিক্সের নলেজ, দেশের সংবিধান কিভাবে চলে, দেশের পার্লামেন্টারি ফাংশন কিভাবে করে, এইগুলো একটু জানার দরকার আছে, প্রাইমারি আইডিয়া। কারণ দেখা যায় এদেরকে যদি এইসব নিয়ে কোনো প্রশ্ন করা হয়, এরা জবাব দিতে পারে না। যারা একটু মুখ খোলে তারা হাসি খোরাকের পাত্র হয়ে পড়ে, এদেরকে নিয়ে মিম বেরোয় সোশ্যাল মিডিয়াতে, আমরা দেখেছি এগুলো। বেশিরভাগ ক্ষেত্রে এরা কী করে, এদের যে নেতা নেত্রী যে দলে এসছে তাদের মুখের কথা নিয়ে এরা লোফালোফি খেলতে থাকে। তারা যেটা বলেছে সেটা নিয়ে এরা লোফালোফি খেলে, নিজেদের কোনো বক্তব্য নেই, বলতে পারে না, জানেও না। তো এই হচ্ছে এদের পলিটিক্স করা। এই জন্য এরা বেশি দূর যেতেও পারে না। ওই স্বার্থের জন্য, ক্ষমতার জন্য যতদিন টিকে থাকা যায় সেইভাবে এরা টিকে থাকে। পলিটিক্যাল দলগুলো এদেরকে ইউজ করে। যা হোক, আজকের ভিডিও এখানেই শেষ করব। আপনার কি মতামত সেটা আপনি অবশ্যই লিখে জানান, কমেন্ট করুন, শেয়ার করুন,
সাবস্ক্রাইব করুন, লাইক করুন, দেখতে থাকুন সলভিটামিন। দেখা হচ্ছে আবার।